বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা মহামারীর ভিতরে বাংলাদেশেও এর প্রাদুর্ভাব ঘটেছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও লেগেছে। তবে আসার কথা এই দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হয়েছে। তার ভিতরেও বাংলাদেশ সরকার এই শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখার স্বার্থে সারা দেশব্যাপী অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা জানো, খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দৌলতপুর কলেজের কারিগরি শাখার ব্যবস্থাপনা বিষয়ের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকের এই অনলাইন ক্লাস শুরুর আগে আমি দুটি কথা বলতে চাই। দৌলতপুর কলেজের 14 অধ্যক্ষ স্যার জনাব সাদিকুজ্জামান খান সুমন স্যারের নির্দেশনায় আজকের কারিগরি শাখা কর্তৃক সুচারুভাবে অনলাইনের মাধ্যমে ক্লাসের আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। যতই দুর্যোগ আসুক, যতই খারাপ সময় আসুক, আসলে শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ করে রাখা হয় তাহলে একটি জাতি অনেক পিছিয়ে যায়। এই উপলব্ধি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় সার্বিক তত্ত্বাবধানে সারা বাংলাদেশব্যাপী অনলাইনের মাধ্যমে ক্লাস গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা ব্যবস্থা বা জ্ঞান আহরণ করে থাকছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় হবে যৌথ মূলধনী ব্যবসা। আমরা যৌথ মূলধনী ব্যবসার আলোচনায় প্রথমেই জানব যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে। প্রাথমিকভাবে আমরা বলতে পারি, কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে কোম্পানির আইনের দ্বারা বা কোম্পানির আইনের মধ্যে পরিচালিত হয়ে সৎ উদ্দেশ্যে মূলধন একত্রীকরণ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে আমরা যৌথ মূলধনী ব্যবসা বলে থাকি। আসলে যৌথ মূলধনী ব্যবসা বলতে গেলে আমরা একটা ধারণা পেয়ে থাকি, যৌথ মূলধনী ব্যবসা যৌথভাবে হয়। মানে যৌথভাবে বলতে কি, একের অধিক। এখন একের অধিক কত? কমপক্ষে দুজন অথবা কমপক্ষে 5 জন। এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আলোচনার ভিতরের অংশে। তো প্রথমে আমরা যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে এটা জানলাম। আমি
আরেকটি সংজ্ঞা দিয়ে এই যৌথ মূলধনী ব্যবসার সম্পর্কে আর একটু জানতে পারি। বিচারপতি জন মার্শালের মতে কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যা অদৃশ্য ও অস্পর্শ, অথচ আইনের মধ্যেই টিকে থাকে। মানে বিচারপতি জন মার্শাল বলেছেন কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যা অদৃশ্য আবার অস্পর্শ, যাকে অদৃশ্য করা যায় না, স্পর্শ করা যায় না, অথচ সেটি আইনের দ্বারা পরিচালিত হয়ে থাকে। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা যৌথ মূলধনী সম্পর্কে আরও যদি বিস্তারিত আলোচনায় যাই, এই কাকে বলে এবং এই কার্যাবলী কী বা বিস্তারিত বৈশিষ্ট্য কী সব কিছু আমরা জানতে পারি। যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমরা এবার যাব। যৌথ মূলধনী ব্যবসা আইন দ্বারা গঠিত ও পরিচালিত একটি ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশে এটি 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়। নির্দিষ্ট আইন দ্বারা গঠিত হয় বলে কেবল এই আইনের মাধ্যমেই এর পরিসমাপ্তি ঘটে থাকে। মানে একটি নির্দিষ্ট আইনের দ্বারাই এটি পরিচালিত হয় বলেই ওই নির্দিষ্ট আইনের দ্বারাই এটি আবার পরিসমাপ্তি ঘটতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন কোম্পানি গঠনের উদ্যোগ নিতে পারে। যাই হোক, আমরা বলছিলাম যৌথ মূলধনী ব্যবসা যদি আমি শুরু করতে চাই তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন ব্যক্তি মিলে এই যৌথ মূলধনী ব্যবসা শুরু করতে পারে। আর এটি সর্বোচ্চ কতজন হতে পারে সেক্ষেত্রে বলা আছে সর্বোচ্চ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 50 জন হবে, এর বেশি হতে পারবে না। তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। মানে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কতজন সেই দ্বারাই তার কোম্পানির শেয়ার হোল্ডার দ্বারাই তার সংখ্যা নির্দিষ্ট করা থাকে। যাই হোক, এই সম্পর্কে আমরা জানলাম। কোম্পানির প্রধান সনদ বা গঠনতন্ত্র হল স্মারকলিপি। এতে কোম্পানির উদ্দেশ্য, মূলনীতি, ক্ষমতা, পরিচালনা পদ্ধতি ইত্যাদি লিপিবদ্ধ থাকে। মূলত শেয়ার বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করে। কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হয়। মানে এই কোম্পানির পরিচালনা যারা করবে তারা কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের ভোটে নির্বাচিত করে থাকে। যাই হোক, আমরা প্রথমেই আলোচনা যাব পয়েন্ট ভিত্তিক। প্রথমেই আলোচনা করব কোম্পানি। কোম্পানি কি? কোম্পানি হলো আইন দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যার একটি পৃথক চিরন্তন অস্তিত্ব ও একটি সাধারণ সিলমোহর রয়েছে। আমি আবার বলছি, কোম্পানি হলো আইন দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যার একটি পৃথক চিরন্তন অস্তিত্ব ও একটি সাধারণ সিলমোহর রয়েছে। যাক, আমরা এবার দ্বিতীয় আলোচনায় যাই। দ্বিতীয় পয়েন্ট, কৃত্রিম ব্যক্তিসত্তা, আর্টিফিশিয়াল পার্সোনালিটি। কৃত্রিম ব্যক্তিসত্তা বা আর্টিফিশিয়ালি পার্সোনালিটি সম্পর্কে আমরা যদি জানি তাহলে বলতে হয় কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে স্বাভাবিক মানুষ না হয়েও মানুষের মতো বা মানুষের মধ্যে কার্যক্রম পরিচালনা
ও দায় বহন করার ক্ষমতা লাভ করাকে বোঝায়। আমি আর একবার বলি, কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে আমরা বুঝি স্বাভাবিক মানুষ না হয়েও মানুষের মধ্যে কার্যক্রম পরিচালনা করে এবং এর দায় বহন করার ক্ষমতা লাভ করাকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে। মানে তার স্বীয় ক্ষমতা থাকে, মানুষের যেমন পার্সোনাল ক্ষমতা থাকে তেমনি যৌথ মূলধনী ব্যবসার একটা ক্ষমতা থাকে নিজস্ব, যার মাধ্যমে তার প্রতিষ্ঠানের দায়টা সেই প্রতিষ্ঠানই বহন করার সক্ষমতা বহন করে। যাই হোক, আমরা 2 নম্বর আলোচনা শেষ করলাম। এবার আমরা আলোচনায় যাব সংবিধিবদ্ধ কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি আমরা বলতে কি বুঝি? দেশের সরকার প্রধান বা রাজা অথবা রানীর বিশেষ অনুমোদন বা রাজকীয় সনদ বলে সৃষ্ট কোম্পানিকেই সনদপ্রাপ্ত কোম্পানি বলে। সংবিধিবদ্ধ কোম্পানি। যাই হোক, সংবিধিবদ্ধ কোম্পানি সংসদে প্রণীত বিশেষ আইন বলে প্রতিষ্ঠিত হয়। সংবিধিবদ্ধ কোম্পানি সংসদের বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়। এটি সংসদের মাধ্যমেই আইন করে এটা পরিচালিত লাভ করে। এছাড়াও আরেকটি পয়েন্ট এখানে আছে, সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি সম্পর্কে আমি আরেকবার বলি। দেশের সরকার প্রধান বা রাজা অথবা রানীর বিশেষ অনুমোদন বা রাজকীয় সনদ বলে সৃষ্ট যে কোম্পানি, তাকে কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। আসলে আমরা বলি যে সনদপ্রাপ্ত মানে আপনার দেশের সরকার প্রধান, বাংলাদেশের যেমন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা অন্য কেউ, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে যে কোম্পানি সৃষ্টি হয় সেটি হলো সনদপ্রাপ্ত কোম্পানি। বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য দেশের ক্ষেত্রে যে দেশের রাজা সেই সরকারের প্রধান, সে হয়তো রাজা দেবে অনুমোদন, বা রানী যে দেশে অনুমোদন দেয় সে দেশে রানী দিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বর্তমানে এই কোম্পানির সনদ প্রদান করা হয়ে থাকে। আমরা এবারে যাব নিবন্ধিত কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি। নিবন্ধিত কোম্পানি বলতে আমরা কি বুঝি? নিবন্ধিত কোম্পানি হচ্ছে কোম্পানি আইনে অধীন গঠিত ও নিবন্ধিত কোম্পানিকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি। মানে কোম্পানির আইনের দ্বারা গঠিত ও নিবন্ধিত কোম্পানিকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি। মানে কোম্পানি আইনের দ্বারা সেটি নিবন্ধিত হতে হবে অবশ্যই, তাছাড়া সেটি নিবন্ধিত কোম্পানি হবে না। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা যৌথ মূলধনী সম্পর্কে বিশদ এবং ব্যাপকভাবে আলোচনা করতে পারি। অনলাইন ক্লাস যেহেতু সীমিত পর্যায়ে, আর এখানে সবাই অংশগ্রহণ করাটা হয়তো সম্ভব হয় না, পরবর্তী সময়ে তোমরা এই ক্লাসটি রিভিউ করে দেখতে পারো। আমি তোমাদের সংক্ষিপ্তভাবে যৌথ মূলধনী সম্পর্কে, ব্যবসা সম্পর্কে আলোচনা করছি। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা নির্দিষ্ট তোমাদের পাঠ্যপুস্তক আছে, সেখান থেকেও তোমরা সেই জ্ঞান লাভ করতে পারো। এরপরে আলোচনায় আসবো প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা কম বেশি শুনে থাকি বা কেউ কেউ বুঝেও থাকি। এটি শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট যে কোম্পানির সদস্য সংখ্যা
এই কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, মানে 50 জন হয়ে থাকে। মানে গঠন করতে গেলে 2 জন নিয়ে, সর্বনিম্ন 2 জন নিয়ে গঠন করতে হবে এবং সর্বোচ্চ 50 জনের অধিক হওয়া যাবে না। যেখানে অবাধে শেয়ার হস্তান্তরের কোনো সুযোগ থাকে যায় না, মানে সেখানে তোমরা যদি মনে করো যে হ্যাঁ এখানে অবাধে শেয়ার হস্তান্তর করতে পারবো কিনা, না, সেখানে অবাধে শেয়ার হস্তান্তর করা যায় না, এটা সীমাবদ্ধ থাকে। আমরা 6 নম্বর পয়েন্টে যাচ্ছি, পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার দ্বারা সীমাবদ্ধ যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন ও সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। মানে শেয়ার দ্বারা যে কোম্পানি সীমাবদ্ধ, এটিও শেয়ারের মাধ্যমে এই কোম্পানি সীমাবদ্ধ থাকে। এখানে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ ওই কোম্পানির শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত হয়ে থাকে, তাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলে থাকি। আমরা এবার আলোচনায় যাব কোম্পানির প্রবর্তক, প্রমোটর অফ কোম্পানি। প্রমোটর অফ কোম্পানি, কোম্পানির প্রবর্তক জিনিসটা কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা প্রথমেই যে আলোচনাটা করব সেটি হলো, কোম্পানির প্রবর্তক বলতে সাধারণত কোম্পানির গঠন ও কার্যক্রমের পূর্ব পর্যন্ত যাবতীয় প্রারম্ভিক কার্যাবলী সম্পাদনকারী ব্যক্তিদেরকে বোঝায়। সাধারণত ওই কোম্পানি গঠন করতে গেলে গঠন এবং শুরু পর্যায়ে যে সমস্ত কার্যাবলী যে ব্যক্তি দ্বয় দ্বারা পরিচালিত হয় তাকেই কোম্পানির প্রবর্তক বলে থাকে। এটি খুবই একটা সাধারণ বিষয়, কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব বহন করে থাকে। মানে একটি কোম্পানি গঠন করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে কার্যাবলীগুলো গঠন করতে হয় তার তো কিছু সংখ্যক লোক দরকার হয়, সেই সমস্ত লোককেই আমরা বা সেই সমস্ত জনকেই আমরা কোম্পানির প্রবর্তক বলে থাকি। এবারে আমরা যাব ন্যূনতম চাঁদা, মিনিমাম সাবস্ক্রিপশন। ন্যূনতম চাঁদা আবার কি? চাঁদার কথা বলতে গেলে আসলে চাঁদা জিনিসটা কি, ন্যূনতম চাঁদা এটা আবার কি? আসলে যেটা বলা যায়, যৌথ মূলধনী কোম্পানির কার্যক্রম শুরু করার জন্য সর্বনিম্ন যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় তাকে আমরা ন্যূনতম চাঁদা বলে থাকি। মানে এই যৌথ মূলধনী কারবার শুরু করতে গেলে প্রাথমিক পর্যায়ে সর্বনিম্ন কিছু পুঁজি লাগে বা মূলধন লাগে, সেইটি সরবরাহ করাকেই তাকে আমরা ন্যূনতম চাঁদা বলে থাকি। নয় নম্বরে আসবো আমরা বিবরণ। বিবরণ হলো প্রসপেক্টাস। জনসাধারণকে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে কোম্পানি প্রবর্তকগণ যে দলিল প্রচার করে তাকেই বিবরণপত্র বলে। জনসাধারণকে কোম্পানির শেয়ার অথবা ঋণপত্র আহ্বান জানিয়ে কোম্পানির প্রবর্তকগণ যে দলিল প্রচার করে তাকে আমরা বিবরণপত্র বলে থাকি। কোম্পানির প্রবর্তকগণ কোম্পানির শেয়ার অথবা ঋণপত্র ক্রয়ের জন্য আহ্বান জানিয়ে যে দলিলপত্রগুলি জনসাধারণকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা তারা জানার জন্য যে দলিলপত্রটি প্রচার করে থাকে তাকেই বিবরণপত্র বলে। আমরা ইতিমধ্যে 9টি পয়েন্ট সম্পর্কে আমরা জেনেছি। এবারে আমরা 10 নম্বর পয়েন্টে যাব। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সংঘ স্মারক, মেমোরেন্ডিয়াম। সংঘ স্মারকটা কি? এটি একটি কঠিন শব্দ। সংঘ স্মারক কোম্পানির হচ্ছে মূল সনদ, যা কোম্পানির ক্ষমতার সীমাকে নির্ধারণ করে দেয় এবং এর বাইরে কোম্পানি কোনো কাজ করার
ক্ষমতা থাকে না বা কাজ করতে পারে না। সঙ্গ স্মারক হলো কোম্পানির একটি সনদপত্র, করে এটা কোম্পানির ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেয় যে হ্যাঁ এই কোম্পানি এই পর্যন্ত বা এই করার ক্ষমতা আছে, এই ক্ষমতার বাইরে সেই কোম্পানি অন্য কোনো কাজ বা অন্য কোনো বিষয় কার্যক্রম করতে পারবে না। এটাকেই বলে সঙ্গ স্মারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ মূলধনী ব্যবসার বিশদ আলোচনার সংক্ষিপ্ত পরিসরে আমরা এই বিশদ আলোচনাটাকে সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে আমি তুলে ধরছি। সর্বোচ্চ চেষ্টা করব তোমরা যাতে এই যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে জানতে পারো, বুঝতে পারো। আমি তোমাদের আহ্বান করব এই অনলাইন ক্লাসটি তোমরা মাঝে মাঝে রিভিউ করে দেখবে অথবা এটি বোঝার চেষ্টা করবে। যাই হোক, এবার আমরা আলোচনায় যাব সঙ্গবিধি বা আর্টিকেলস। সঙ্গবিধিটা কি? সঙ্গবিধি হলো কোম্পানির অভ্যন্তরীণ আইন। সঙ্গবিধি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নির্দেশ করে। সঙ্গবিধিটা হলো কোম্পানির অভ্যন্তরীণ আইন ও কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নির্দেশ করে। একে আমরা সঙ্গবিধি বলে থাকি। এবারে আমরা আসবো পরিশেষে, সব আলোচনার শেষে আসবো হচ্ছে শেয়ার। শেয়ার বলতে কি বোঝায়? শেয়ার বলতে কোম্পানির মূলধনের বিভক্ত সমান সমান অংশকে বোঝায়। যে শেয়ার 1, 2, 3, 4, 5, 6 এভাবে অনেক শেয়ার থাকে। প্রতিটা শেয়ারের মানে একটা সমান অংশ থাকে। সেই সমান অংশকে কোম্পানির শেয়ার বলে থাকি। প্রত্যেক শেয়ার হোল্ডার তার ধারণকৃত সংখ্যা অনুযায়ী কোম্পানির মুনাফা অংশের অধিকারী হয়ে থাকে। প্রত্যেক শেয়ার হোল্ডার 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যত শেয়ারের মালিকানা লাভ করে থাকে, সেই কতটি শেয়ার মালিকানা লাভ করলো সেই শেয়ার সংখ্যা অনুযায়ী সেই কোম্পানির মুনাফা প্রাপ্যতার অধিকারী হয়ে থাকে। পরিশেষে বলা যায়, নিষ্কাশন, উৎপাদন, নির্মাণ ক্ষেত্রে, শিল্প কলকারখানা স্থাপন, ব্যাংকিং, বীমা, পরিবহন, পাইকারি ব্যবসা ইত্যাদি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্যের জন্য যৌথ মূলধনী কারবার অত্যন্ত সফল হয়। বিশ্বে যৌথ মূলধনী কারবার অত্যন্ত একটি জনপ্রিয় ব্যবসা। এটি বৃহদায়তন বড় পরিসরে এই ব্যবসাটি পরিচালিত হয়ে থাকে। যেমন নিষ্কাশন, উৎপাদন, নির্মাণ ক্ষেত্রে, শিল্প কলকারখানা স্থাপন, ব্যাংকিং, বীমা, পরিবহন, পাইকারি ব্যবসা ইত্যাদি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য যৌথ মূলধনী কারবার অত্যন্ত সফল হয়। এই যৌথ মূলধনী কারবারের মাধ্যমে এই সমস্ত ব্যবসাগুলি পরিচালনা করা হয়। তাছাড়া যৌথ মূলধনী কারবার বাদে অন্য কোনো ব্যবসার মাধ্যমে যদি এই কারবারগুলি বা এই ব্যবসাগুলি পরিচালনা করতে যান, সেখানে অনেক সীমাবদ্ধতা থাকে, পুঁজির সমস্যা থাকে, তারপরে পরিচালনার ক্ষেত্রে সমস্যা থাকে, জবাবদিহিতার সমস্যা থাকে। আমরা সেই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই আমরা পরিশেষে বলতে পারি, বিশ্বের একটি জনপ্রিয় ব্যবসা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। সেই যৌথ মূলধনী ব্যবসার বাংলাদেশেও তার জনপ্রিয়তা ধরে রেখেছে। বাংলাদেশে দেখা যায় যৌথ মূলধনী ব্যবসা ব্যাপকভাবে পরিসর লাভ করছে। এখানে অনেক কিছুই আলোচনা করার সময় ছিল। সাধারণত আমরা এই আলোচনা একটু সংক্ষেপে করে থাকি। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে অনলাইনের মাধ্যমে অনেক আলোচনা বিক্ষিপ্তভাবে অনেক শিক্ষার্থী অনেকেই বিক্ষিপ্তভাবে বলতে গেলে যার যখন ইচ্ছা হয় সেই যখন হয়তো সেটা রিভিউ করে দেখে। তবে আমি বলবো আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলি তোমরা দেখবা এবং এখান থেকে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা জ্ঞান যেটুকু আহরণ করবা, তার পাশাপাশি বাসায় বসে সময় নষ্ট না করে, বাইরে ঘোরাফেরা না করে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনাগুলি চালিয়ে যাও। এই করোনা প্রাদুর্ভাবের ভিতরেও
আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সরকার যেভাবে আগিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমরা যদি সেখানে সহযোগিতা না করি বা আমরাও যদি তার সাথে সেই শিক্ষা ব্যবস্থাকে আগিয়ে নেওয়ার স্বার্থে আমরা যদি এগিয়ে না যাই, তাহলে বাংলাদেশ সারা বিশ্বের থেকে অনেকভাবে পিছিয়ে যাবে এবং এই জাতিও পিছিয়ে যাবে। সর্বোপরি দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত কারিগরি শাখার ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র কর্তৃক আজকের এই অনলাইনের আলোচ্য বিষয় যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম এবং বুঝলাম। তোমরা যে যেখানেই থাকো নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, বাইরে গেলে বা জনসম্মুখে গেলে সেখানে তোমরা মুখে মাস্ক ব্যবহার করো, নির্দিষ্ট দূরত্ব অবলম্বন করে চলো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, আর যদি খুব বেশি প্রয়োজন না হয় তোমরা বাসায় থাকো। এই আশা রেখে এবং এই আহ্বান রেখে আজকের এই যৌথ মূলধনী কারবার আলোচনার এখানেই পরিসমাপ্তি শেষ করছি, পরিসমাপ্তি ঘটাচ্ছি এবং আজকের এই অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।